নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে কসবা কাণ্ড নিয়ে কিন্তু তোলপাড় বঙ্গ রাজনীতি। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহ। রাজন্না হালদার কি বলেছেন আপনারা প্রত্যেকেই জানেন। এই নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, শাসক বিরোধী। আমাদের প্রশ্ন, এর প্রভাব কতটা পড়বে আপনাদের মনে? অর্থাৎ যারা মহিলা আছেন, যাদের মেয়েরা বিভিন্ন কলেজে পড়াশুনো করেন, আপনাদের এই কাণ্ডে অর্থাৎ এই ঘটনার পর আপনাদের স্ট্যান্ড কি, আপনারা কি ভাবছেন? আমাদের আজকের পর্ব ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের যিনি আমাদের অতিথি, তার কাছ থেকে কয়েকটা বিস্ফোরক তথ্য এবং পরিসংখ্যান একদম অন পেপার্স আপনারা দেখবেন এবং শুনবেন। অধ্যাপক ঝন্টু বড়াইক আমার বাঁদিকে বসে আছেন, আমাদের আজকের পর্বের অতিথি। ঝন্টুদা, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় এবং এই অনুষ্ঠানে প্রথমবার এলেন, নীতি নির্ণয়নের দুর্নীতি, আপনাকে স্বাগত। প্রথমেই আমি অনেকগুলো টপিক আজকে আছে, আমরা পয়েন্ট ডিসকাস করব। প্রথমেই যেটা আমি বললাম, শুরু করলাম, বিস্ফোরক তথ্য আপনি 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 নিয়ে বসে আছেন, দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। ঝন্টুদা। হ্যাঁ, দেখুন, একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে পদ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয় বা অধ্যাপক এবং সেই বিশ্ববিদ্যালয় যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বাসভবনে তৈরি, পৃথিবীর প্রথম এবং একমাত্র নোবেল লরিয়েট, যার বসত বাড়িটাও পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যেটা আমার গর্বের। কিন্তু একটা চরম উৎকণ্ঠার থেকে বিগত কয়েক দিন এই কসবার ঘটনা আজকে তো সাংঘাতিক একটা পর্ব আমাদের সামনে তুলে দিয়েছে, উন্মোচিত করেছে। বিশ্বাস করুন, 17-র পর থেকে, যেদিন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়, 500-র উপরে কলেজ এবং অগণিত বিশ্ববিদ্যালয়, কোনোটাতেই যেদিন থেকে রাজ্য সরকার ভোট না করে পিছন দরজা দিয়ে বিভিন্ন স্তরের তথাকথিত ছাত্রনেতা, আমি আবারও বলছি, তথাকথিত ছাত্রনেতাদের হাত দিয়ে দখলদারি রাজনীতিটা শুরু করলো ছাত্রদের উপরে, সেদিন থেকে কিন্তু একটার পর একটা লড়াই চালিয়েছি। আরটিআই, এমনকি 2008 সালে এই ছাত্র রাজনীতির ছাত্র ভোটটা কেন সুস্থভাবে পশ্চিমবঙ্গ সরকার করছে না ক্যাম্পাসগুলোতে, গণতান্ত্রিক পরিকাঠামো মেনে লিন্ডো কমিশনের যে সুপারিশ ছাত্র রাজনীতিতে, ছাত্র ভোটের জন্য, ইউনিয়নের ভোটের জন্য, যেই ছাত্র রাজনীতির আবর্তেই আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, সজল ঘোষ থেকে শুরু করে এ রাজ্যের অগণিত নেতামন্ত্রী, এমনকি অনেকে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত সুব্রত মুখার্জি, প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সির থেকে শুরু করে একাধিক মাগমি নেতা, ইনক্লুডিং দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়ের মতন রাজনীতিবিদও কিন্তু, স্বাধীনতা সংগ্রামীও কিন্তু এই ছাত্র রাজনীতির সপক্ষে সওয়াল করেছেন। তারাও ছাত্র রাজনীতির ঠিক স্বাধীনতা সংগ্রামী হয়ে পরবর্তীকালে ভারতবর্ষের মুক্তির স্বপ্ন দেখেছেন। অর্থাৎ স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্রদের কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তরে গণতন্ত্রের প্রথম পাঠ, অর্থাৎ নিজেদের গণতান্ত্রিক চেতনা বিকাশের জন্য ইউনিয়ন গঠন, ভোটের মাধ্যমে, বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে, এটা তো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ভবিতব্য সত্য। এবং আপনি বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের 17 সালের পর থেকে কোনো ভোট হয় না, এবং আমি, যিনি গভর্নমেন্ট এডেড কলেজ, পিওর গভর্নমেন্ট কলেজ, যেটা WBES, এডুকেশনাল সার্ভিস, ফার্স্ট ক্লাস গেজেটেড র্যাঙ্কের কলেজের প্রফেসর, পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট, সেই স্তরের প্রফেসরই করেছি, শিক্ষকতা করেছি, গভর্নমেন্ট এডেড কলেজে করেছি, এখন বিশ্ববিদ্যালয় স্তরে করছি। অর্থাৎ উচ্চশিক্ষার যে কটা স্তর আছে, প্রত্যেকটা স্তরে শিক্ষকতা করতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, এই সরকারের সময় কোনো স্তরেই ছাত্রনেতা আমার থেকে কম বয়সী হয়নি। অর্থাৎ যেটা একটা গর্বের, যে আমার ছাত্র, সে তো ফিজিক্যালি আমার থেকে বয়সে কম হবে, কিন্তু আমি কোথাও কোনো স্তরে ছাত্রনেতাকে আমার থেকে বয়সে কম পাইনি, বিকজ এরা কেউ ছাত্র রাজনীতি বা ছাত্র নেতা নন। পিছন দরজা দিয়ে এই সরকারের দখলদারি রাজনীতির প্রথম প্রোডাক্ট, প্রথম কৌশলগত অবস্থান, সমাজের অছাত্র সারস্বত্ব চর্চা যারা করে না, তারা বিভিন্ন স্তরের কর্মের থেকে এসেছে। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দেখেছি অটো চালক, আমি তার পেশাকে ছোট করছি না, কিন্তু তার পেশা অটো চালানোর জন্যই
তিনি শিখেছেন। তিনি যদি ছাত্র রাজনীতিতে ঢুকে গিয়ে দখলদারি মানসিকতার থেকে ছাত্র রাজনীতিতে তাকে বসানো হয়, তাহলে যেটা হতে পারে যে ছাত্রদের মাথায় বসে তিনি বড়দের কল্যাণে রাজনীতিটাকে কন্ট্রোল করবে। তার ফলত কি হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র নেতা দেখেছি যিনি অটো চালাতে চালাতে হঠাৎ করে ছাত্র রাজনীতিতে ঢুকেছেন, তিনি তার কীর্তি একের পর এক। মমতা ব্যানার্জির ছবির সামনে খালি গায়ে হাতে বেয়ারের বোতল নিয়ে জামা ছুটছে, সেই ছবি এই সংস্কৃতি তো বাংলা দেখে অভ্যস্ত নয় কোনোদিন না। সত্যতা। এই সংস্কৃতি বাংলা দেখে অভ্যস্ত না। কিন্তু আমার প্রশ্ন, আপনি যে কাগজ মানে আপনার যে ডকুমেন্ট আমরা দর্শকদেরকে বললাম, আপনি একটু শেয়ার করুন দর্শকদের সাথে। হ্যাঁ, আমি যেই কারণে বলছি, দেখুন 17 সাল থেকে আজ অবধি, আজকে কসবার ঘটনার অবধি আমি প্রত্যেকটা স্তরের কলেজ বিশ্ববিদ্যালয়ে বারবার যে কথাটা বলে এসেছি যে দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল অনিলায়ন, ক্ষমতায় আসলে আমি অনিলায়ন, শিক্ষায় দলতন্ত্র সিপিএম এর সেটাকে নির্মূল করবে। কিন্তু ক্ষমতায় আসার পরের চিত্রটা কি হলো শিক্ষায়, আপনি দেখুন আজকে তৃণমূলের নেতারা, সাংসদ, বিধায়ক, কর্পোরেশনের চেয়ারম্যান থেকে শুরু করে ন্যূনতম তৃণমূলের একটা মাতব্বর নেতাও কলেজ বিশ্ববিদ্যালয়ে মাথায় বসে আছে। কি অদ্ভুত! আপনি খেয়াল করুন, এই যে কসবা, যে সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানকার পরিচালনা সমিতির সভাপতিকে অশোকদেব, এই অশোকদেব, গুণধর অশোকদেব 80 দশকের নাকি 80s-এ তার সম্পর্কে সিরিয়াস এমন অ্যালিগেশন ছিল যে লরেটোর স্কুলের এক ছাত্রীকে উনি মানে খুন করার একটা সিরিয়াস অভিযোগ ওনার বিরুদ্ধে ছিল। সেটা অভিযোগ, পরবর্তীকালে এটা কি হয়েছে আমরা জানি না কেউ। কিন্তু সেই গুণধর তৃণমূল বিধায়ক ছটা কলেজের পরিচালনা সমিতির সভাপতি। ক্যান ইউ ইমাজিন যে যিনি জনপ্রতিনিধি, যার কাজ এলাকার ডেভেলপমেন্ট, তিনি কলেজের মাথায় বসে আছেন। আমার প্রশ্নটা হচ্ছে, উনি কি ডেভেলপমেন্ট করতে কলেজে গেছেন? কি ডেভেলপমেন্ট? বাস্তবে দখলদারির ডেভেলপমেন্টটা তৃণমূল কংগ্রেস তার কালীঘাটকে শিফট করেছে কলেজগুলোর মাথায়। তার পরিণাম কি আপনি দেখুন, এই অশোকদেব বঙ্গবাসী কলেজের 3টি বিভাগের মাথায়, এটা কিন্তু আমার নিজস্ব গবেষণার থেকে উঠে আসা, যে আমি ডোর টু ডোর এগুলো করেছি বিভিন্নভাবে কলেজগুলোর থেকে খবর নিয়ে। আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ, বজবজ কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। আজকে এই কলেজগুলোতে এই দলীয় যে বিভিন্ন নেতা মন্ত্রীরা, বিধায়ক, সাংসদরা বসে থাকলে যেটা হয়, ওই কলেজগুলোর যে একটা স্বশাসন, স্যানিটি অফ দ্য অটোনমাস, সেটা বিঘ্নিত হয়। দেখুন, দলের লোক দলের কথাই বলতে যাবেন তিনি, তার ফলটা যেটা হলো ম্যাঙ্গো কালচারটা। জন্টু, আমাকে একটু ইন্টারাপ্ট করে দর্শকদের এটাও জানার কিন্তু ভীষণ আগ্রহ থাকবে, এই যে রাজন্না হালদার সাসপেন্ডেড, টিএমসিপি কর্তৃক 21শে জুলাইতে তার বক্তব্য আমরা প্রত্যেকে শুনেছি, দর্শকরাও শুনেছেন। আমার প্রশ্ন আপনাকে যেটা জিজ্ঞেস করব, এই যে তথ্য আপনারা তুলে ধরছেন দর্শকদের সামনে, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই কি রাজন্না হালদার যে কথা বলছে যে এরকম মনোজিৎ মিশ্র তৃণমূলে অনেক ছড়িয়ে আছে? একদম, আমি জানি না এত লেট বোধহয় রাজন্নার কেন হলো। রাজন্না তো বহুদিন তৃণমূল করে, এমনকি একটা সময় ছিল বিরোধীরা যখন এই প্রশ্নগুলো করতো তখন রাজন্না তাদের অনেকের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত থানায় করেছে। তা আজকে রাজন্নার বিশ্রী একটা ছবি, অশ্লীল ছবি যখন ম্যাঙ্গোদের মোবাইলে ঘোরে, রাজন্না মুখ খোলেনি কেন? দল কি তার চারিত্রিক যে তাকে নিয়ে যে প্রশ্নচিহ্ন, তার যে সত্তা, তার বাইরে তো হতে পারে না। তার সত্তাকে চ্যালেঞ্জ করেছে, তার আত্মা অন্তরাত্মাকে চ্যালেঞ্জ করেছে যে ম্যাঙ্গোরা। এতদিন পরে তার মুখ খোলার কারণ কি জানি না, তবে তুমি দেরিতে এসেছো, তাও ওয়েলকাম, তুমি কথাগুলো বলছো। আমি যে কথাটা বলছিলাম যে রাজন্নার কথাটাকে আমি সমর্থন করে একাধিকবার বলেছি, দেখুন এই ম্যাঙ্গো কালচারটা পশ্চিমবঙ্গের 500 কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় সর্বত্র আছে এবং অন্যান্য জায়গাগুলোতে আছে। তা না হলে দেখুন বিবেক গুপ্ত, জোড়াসাঁকোর বিধায়ক, জোড়াসাঁকোর ডেভেলপমেন্ট কিছু করেননি, 5টা কলেজের পরিচালনা সমিতির মাথায়। বিদ্যাসাগর মর্নিং কলেজ, বিদ্যাসাগর মেট্রোপলিটন, উমেশ চন্দ্র কলেজ, মির্জাপুর সিটি কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। আচ্ছা, অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ নিয়ে কি ডেভেলপমেন্ট করেছে আপনি আমি ভালোই জানি। 2টো কলেজের মাথায়, নিউ আলিপুর কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, ফিরাদ হাকিম খিদিরপুর কলেজ, শশী পাজা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। মহারাজা তার বিরুদ্ধে টালিগঞ্জ পাড়াও তো অনেক অভিযোগ। একদম না, তার ভাই তোলাবাজির 1 নম্বর। আমি একদম যে আমাদের টলি কালচারটাকে শেষ করে দিয়েছে তোলাবাজি করতে গিয়ে। স্বরূপ বিশ্বাস, 2 বিশ্বাস ভাইয়ের বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় নিয়ে গেছে
যে টালিগঞ্জ আজকে অস্তমিত, সেখানে একটা সিরিয়াল করতে গেলেও ওদের থেকে টেকনিশিয়ান নিতে হবে। এই দলতন্ত্রটা সাংঘাতিক লেভেলে, মানে বাঙালি যে চিত্রশিল্পেও একটা কিছু করতো সেটাও শেষ। আপনি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য দুটো কলেজের মাথায় বসে আছে, দেবাশিস কুমার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাজরি বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর, এলাকার একদম ডাউন টু আর্থ ডেভেলপমেন্টটা তার হাতে। তার সময় কত তিনি কলেজে বসে আছেন, যোগমায়া দেবী কলেজ, যে কলেজে মমতা ব্যানার্জি ছাত্রী ছিলেন, আর কে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ। আমার প্রশ্নটা হচ্ছে, এই গুণধর মানুষগুলো দলের সর্বোচ্চ স্তরের বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, তারা যখন কলেজে বসে থাকে, বিশ্ববিদ্যালয়ে মাথায় বসে থাকে, আপনি মাথায় রাখুন এরা কোনো ডেভেলপমেন্ট করতে যায় না। কারণ লিংডো কমিশনের সুপারিশে যেখানে স্টুডেন্ট ইউনিয়নের ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার করার কথা বলা আছে, তখন সেখানে এটাও রেকমেন্ড করা আছে সমাজের সর্বোচ্চ শিক্ষা অনুরাগীদের। তাহলে এদের কাজটা কি? ওদের কাজটা হচ্ছে, এরা তো জনপ্রতিনিধি, এদের কাজটা কি? প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা করে তৃণমূল ভবন পরিণত করা, নিজের লোক ঢোকানো, এবং সেখান থেকে এই যে শিক্ষকের থেকেও বড় বয়সী ছাত্র নেতাদের বসিয়ে, যেখানে বাবা 65 বছর, ছেলে 38 বছর, বাপ বেটা দুজনই জিবির প্রোডাক্ট ম্যাঙ্গো, এবং তারা ছাত্র নেতা, এরই প্রোডাক্ট ম্যাঙ্গো। এবং আমি আবারও বলছি, রাজন্যার কথাটাকে সমর্থন করেও বারবার অনেক আগের থেকে বলে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় তৃণমূল পার্টির অফিস, এবং সেখানে ভোট হয় না। আপনারা কেকের মৃত্যুটা পরিষ্কার আঙ্গুল দেখিয়ে দেওয়া হয়েছিল যে কে কিভাবে এখানে হত্যা করা হলো। কোন ইউনিয়ন বলুন তো? আচ্ছা, ইউনিয়ন ভোট হয় না, তাহলে হাইকোর্টকে চোখে আঙ্গুল দিয়ে সরকারকে কেন বলতে হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন অফিস বন্ধ করুন? তাহলে ইউনিয়ন অফিসগুলো কারা চালাতো? ভুতুরে তৃণমূল কর্মী সমস্ত বহিরাগতদের দিয়ে তৃণমূল পার্টির অফিসগুলোকে তৈরি করে রেখে কলমে পিছন দরজা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শুধু কন্ট্রোল হতো না, সেখানে যে কোটি কোটি টাকা, আপনাকে আমি হিসাব দেখাচ্ছি যে দেখুন, এই যে এই কিছুদিন আগে আপনি একটা বর্ধমান রাজ কলেজ 2024-এর ফেস্ট, আপনি বলবেন ফেস্ট হচ্ছে কলেজের প্রফেসররা করবেন, কারণ ইউনিয়ন তো নেই। অথচ ইউনিয়ন যেখানে নেই, সেই অলিখিত ইউনিয়নকে পশ্চিমবঙ্গ সরকার 17 লক্ষ টাকা দিল ফেস্ট করতে। সেই 17 লক্ষ টাকার হিসাব, আয় ব্যয়ের হিসাব মাননীয় ওখানকার প্রিন্সিপাল বর্ধমান রাজ কলেজের চেয়েছিল বলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তাকে সাসপেন্ড করেছে, এখনো সাসপেন্ড হয়ে আছে। ভাবুন ইউনিয়নগুলোকে কি করে সরকার মদত দিত এই 2 নম্বরই কাজ করতে। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, চারুচন্দ্র কলেজ কলকাতার বুকে, রঘুনাথ কলেজ পুরুলিয়া, এখানকারও প্রিন্সিপালেরা এই ফেস্ট উপলক্ষে ভুতুরে ইউনিয়ন, পিছন দরজা দিয়ে দখল করা ইউনিয়ন, বেআইনি ইউনিয়ন এর কাছে যখন আয় ব্যয়ের হিসাব চেয়েছিল, তাদের প্রিন্সিপালকে সরকার শিক্ষা দপ্তর সাসপেন্ড করেছে। তার মানে সরকার, রাষ্ট্র চায় এই দখলদারিটা, তার ফলে ম্যাঙ্গো কালচারটা। আপনি বলছেন কসবা কাণ্ডের আজকে কতদিন, প্রায় 10 দিন 12 দিন হলো। দেখুন আজকের একটা খবর বেরিয়েছে যে 3-4টে কলেজে একই কায়দায় ম্যাঙ্গোরা বসে থেকে কি সব অশ্লীল কাজ করছে, একটা ভিডিও এবং আমি আপনাকে পরিষ্কার বলছি যে এগুলো কিন্তু পাহাড়ের চূড়ার উপরটা, অর্থাৎ শাকটা উপরের, ভিতরের মাছটা এখনো এত পর্যায়ে আছে যে কোনো, আমি আপনাকে স্পেসিফিক বলছি, কোনো বিরোধী হিসাবে নয়, আমি আমার ইনফরমেশন থেকে যে আমি এখানে নোট ডাউনও করে নিয়ে এসেছি যে হাইকোর্ট, মাননীয় হাইকোর্টের নির্দেশের পরেও পশ্চিমবঙ্গে 85 থেকে 90% কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন অফিস এখনো তালা দেওয়া হয়নি, এখনো পিছন দরজা দিয়ে ওই কাজগুলো চলছে। কারণ ওটা এমন একটা মৌতাদ যেখানে শুধুমাত্র ওই সরকার 18, 19, 20 লাখ টাকা বছরে ফেস করতে দেয়, সেই টাকার ভাগ নিয়ে মারপিট নয়, ভাগটা হচ্ছে সবচাইতে বড় ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে ইনট্যাক্ট ক্যাপাসিটির বাইরে ভর্তি নেওয়া। এই যে আপনি দেখুন, এই যে জেব আহমেদ প্রেসিডেন্ট ল কলেজটার, তার র্যাঙ্ক কত ছিল? 2634। অথচ মানে কিউজেট যে পরীক্ষাটা লয়ের, সেখানে দেখা যায় প্রথম 700 র্যাঙ্ক করতে পারলেই সরকারি ল কলেজে চান্স পাওয়া যায়। এই নিয়েই কসবা ল কলেজের প্রাক্তন ছাত্র কৌস্তব বাগচি এসেছিলেন আমাদের, এবং তিনিও বলেছেন এবং দর্শকদের সামনে সে তথ্য তুলে ধরেছিলেন। এবং সিরিয়াস শুধু নয়, আপনি খেয়াল করুন যে এই যে সেন্ট্রালাইজ প্রক্রিয়ার করতে দেওয়া হলো না আগের বাত্য বসুকে, তার সেন্ট্রালাইজ প্রসেসে ভর্তি করার খেসারত হিসেবে তার শিক্ষামন্ত্রীর পদটাই মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছিল। তার কারণটাই হচ্ছে এই ভর্তি ইনট্যাক্ট ক্যাপাসিটি বাইরে যাওয়া, অযোগ্যদেরকে ভর্তি করা, যোগ্যদেরকে ওই অবধি যেতে না দেওয়া, মানে ওখানেও সেই যোগ্য অযোগ্য চাকরি বিক্রির মতন সিট বিক্রি।
এইটা করে যে কোটি কোটি টাকা এক একটা কলেজ বিশ্ববিদ্যালয় উপার্জন করে, সেটাও 75-25-এর ভাগ হয় বলেই এখানে ভোট করতে দেওয়া হয় না। এবং খেয়াল করে দেখুন, আমি যেটা আরো সিরিয়াসলি আমি বারবার বলি যে দেখুন এগুলো হবে, এই ভোট করতে দেয়নি, অযোগ্যদের ভর্তি করবে, পয়সা কামাবে, অর্থাৎ একটা কলেজ বিশ্ববিদ্যালয়কে ইউনিট করে একটা দুর্নীতির আখড়া মৌতার তৈরি করার জন্য মমতা ব্যানার্জি এটা করেছে, দখলদারি মানসিকতায়, যেটা পঞ্চায়েত ভোটেও তারা করেছে, ভোট করতে না দেওয়া। কিন্তু তার ইম্প্যাক্ট যেটা হচ্ছে দর্শকদের মাঝখানেও আমি বলতে চাই যে এটার ইম্প্যাক্ট যেটা হচ্ছে সিরিয়াস। মমতা ব্যানার্জি আজ নেই, আজ আছে, কাল থাকবে না, কিন্তু দেখবেন আগামী 20-25 বছর পরে ভারতবর্ষে বাঙালি পলিটিশিয়ান থাকবে না। কারণ এই বাঙালি পলিটিশিয়ানরা তৈরি হয় ক্যাম্পাস থেকে, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসটাই হচ্ছে লিডার তৈরির, ম্যানুফ্যাকচারিং করার কারখানা। সেই কারখানাটা বন্ধ করে রেখে যদি আপনি অযোগ্য লোক দিয়ে কারখানাটায় ভুয়ো প্রোডাক্ট তৈরি করেন, বাজে প্রোডাক্ট তৈরি করেন, তাহলে আগামীতে মমতা ব্যানার্জিদের মতন পলিটিশিয়ান, অর্থাৎ বাঙালি মুখ ভারতবর্ষের রাজনীতিতে থাকবে না। তখন ওই আইপ্যাড দিয়ে আপনার দলটাকে চালাতে হবে, রাজনীতি করতে হবে। বেশ, জন্টুদা যা তথ্য দিলেন আপনি দর্শকদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং কোথায় কে বসে আছে তার উদ্দেশ্যকে আমরা এই নিয়ে কথা বললাম। জন্টুদা এবার একটু আমরা পরবর্তী টপিকে যাব, সেটা হলো তৃণমূলের বিরুদ্ধে মহাজোট। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে কিন্তু ডাক দিচ্ছেন, বলছেন যে যারা তৃণমূলকে চান না মহাজোট। বলুন। না দেখুন, মমতা ব্যানার্জি 11ই ক্ষমতায় আসার আগে সিপিএম এর বিরুদ্ধে সার্বিক মানুষের জোট করতে পেরেছিল, সার্বিক মানুষের জোট। যে দেখুন আপনি সিপিএম এর বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূলও করতে পারেন, বিজেপি করতে পারেন, এসইউসিআই করতে পারেন, নকশাল করতে পারেন, মাওবাদী করতে পারেন, কিন্তু দিনান্তে সিপিএম এর অত্যাচারের প্রসঙ্গে একটা প্ল্যাটফর্ম বাছুন। সিপিএম এর বিদায়ের জন্য যে প্ল্যাটফর্মটা, এই যে মমতা যে 1-to-1 লড়াইটা করতে পেরেছিল মানুষের মহাজোট করে নিয়ে, সেখানে দেখুন মমতা ব্যানার্জি, সেখানে তো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ছিল 2011। শুধু তাই নয়, এসইউসিআই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনটা তাদের ঘাড়ে বন্দুক রেখে, বা তাদের বৈতরণী, তাদেরকে নিয়েই তো বৈতরণীটা পার করলো। এখন কংগ্রেসকে তারা বলছে বিজেপির বি টিম। হ্যাঁ একদম। ফলে শ্রমিক বাবু কিন্তু সেই স্ট্র্যাটেজিটা নিয়েছে। অর্থাৎ বাংলার রাজনীতিতে যে বহুধা বিভক্ত বিরোধী, এই বহুধা বিভক্ত বিরোধীরা ছত্রখান থাকাতেই কিন্তু 34টা বছরে সার্বিক বিরোধী ভোটের থেকে অনেক কম ভোট পেয়েও সিপিএম 34টা বছর রাজনীতি করেছে, এবং 50%-এরও কম ভোট পেয়ে সিপিএম দিনের পর দিন ক্ষমতায় ছিল। 35, 36, 40, 42, অর্থাৎ 50% ধরতে পারেনি। ম্যাক্সিমাম ভোটটা ছিল বিরোধীদের। মমতা ব্যানার্জি 11তে ম্যাক্সিমামটাকে মেজরিটিয়ান করতে পেরেছিল। আজকে ঠিক মমতারও তো তাই, যে দেখুন এত সংখ্যা বেশি, তথাপি প্রধান বিরোধী দল বিজেপির থেকে তার ভোটের ডিফারেন্সটা কত? মাত্র 5 থেকে 7 লক্ষ। এই 5 থেকে 7 লক্ষ ভোটটার ডিফারেন্সটা যদি উইথড্র করা যায়, কারণ এই 5 থেকে 7 লক্ষ ভোটটা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত। শ্রমিকবাবু ওই 11-র মেকানিজমটাই নিয়েছে, তৃণমূলের এগেনস্টে 1-to-1 কন্ট্যাক্ট। বেশ বেশ, ওকে। আমরা পরবর্তী যে টপিকে যাব, দিলীপ ঘোষের ভবিষ্যৎ। দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু এখন বঙ্গবাসী, বঙ্গ রাজনীতিতে জোর চর্চা, যে তিনি কি ফুল বদল করবেন, 21শে জুলাই মঞ্চে কি তিনি থাকবেন? দেখুন প্রতি বছরই তো 21শে জুলাই মঞ্চে শহীদ তর্পণ তৃণমূল কত করে জানি না, ডিম ভাত পর্ব মিটে যায়, আর কোনো হেভিওয়েট নেতাকে তাদের মঞ্চে দলবদল করিয়ে নিয়ে 21শে দেখায়। দিলীপ বাবু মঞ্চ পাল্টাবে কিনা, এইসব যে প্রিজামশনগুলো হচ্ছে, বা দিলীপ বাবুর কত ধোঁয়াশা যুক্ত কথা, তাতে কতটা কি এফেক্টিভ 21 তারিখই বোঝা যাবে। কিন্তু 21শে যদি তিনি মঞ্চে দল পাল্টান, দল পাল্টানো মানে ফুল বদল করেন, তাহলে আমি মনে করি তৃণমূল কিন্তু পলিটিক্যালি বেনিফিটেড হবে। কারণ খেয়াল করবেন, এই আরএসএস আরও একবার দর্শকদের জন্য, যদি এটা হয় আলটিমেটলি ফুল বদল করেন দিলীপ ঘোষ, সেক্ষেত্রে তৃণমূলের লাভ একদম। কারণ আমি আপনাকে বলছি, দেখুন এই মুহূর্তে সাকসেসফুল বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ বাবু, সে যতই হোক 77 এবং 77, যদিও তিনি 200 পেতে পারতেন, কিন্তু 77-এই পেয়ে গেছেন। কিন্তু তার পিছনে দ্বিতীয়, তিনি এত যোজন দূরে যে আমরা তাকে সাফল্য, এটাতে তাকে মনে করি সফল। দ্বিতীয় যেটা, উনি কিন্তু আরএসএস এর একদম আর্লি স্টেজ থেকে উঠে আসা লোক, অর্থাৎ কোর আরএসএস হিন্দুত্ববাদী দলটা করেছে। সে তৃণমূলে যাবে, তৃণমূলে যদি উনি যান, এভরিথিং ইজ পসিবল। যদি যান,
মমতা এটা দেখাতে পারবে যে আমার বিরুদ্ধে যে হিন্দু বিদ্বেষী তকমাটা বিজেপি দেয় বা অন্যরা দেন সেটা কিন্তু নয়। তা না হলে আরএসএস এর একদম কোর পলিটিক্সটা যিনি করেছেন তিনিও আমার উপরে ভরসা রেখে চলে এসেছেন আমার দলে। এতে কিন্তু তৃণমূলের পালে হাওয়া আসবে, অভিষেক মমতার পালে হাওয়া আসবে, দিলীপ বাবুর পলিটিক্যাল কেরিয়ারটা সমূলে উচ্ছেদ হয়ে যাবে, কারণ ওখানে গিয়ে তিনি খাপ খাওয়াতে পারবেন না এবং মমতাও তাকে আর পলিটিক্যালি ব্যবহার করবে না। ওনার নাম, ওনার পজিশনটাকে ব্যবহার করে ওনাকে হয়তো ওই গ্যারেজ পোস্টিং, যেটা জয়প্রকাশ মজুমদার এখন গ্যারেজ পোস্টিং এক প্রকারে, বা নির্বেদ রায় গ্যারেজ পোস্টিং, মমতা ব্যানার্জির দলে এই পদগুলোকে আপনি গ্যারেজ পোস্টিং, একদম গ্যারেজ পোস্টিং। আপনি দেখুন না, মমতার সবচেয়ে বড় সমালোচকদের মমতা ইনক্লুশন করেছে নিজের দলে, তারপরে গ্যারেজ পোস্টিং করে পলিটিক্যালি মার্ডার করে রেখে দিয়েছে। আমি পলিটিক্যাল মার্ডার এই শব্দটা ব্যবহার করছি। নির্বেদ রায় সবচেয়ে বেশি সমালোচনা মমতার, তাকে গ্যারেজ পোস্টিং দিয়ে মার্ডার করে ফেলেছেন। আপনি একটার পর একটা একটা এমপি হওয়া নির্বেদ বাবুর মতো লোকের একটা এমপি নয়। নির্বেদ বাবু হচ্ছে বাংলার রাজনীতিতে বিকল্প মুখ হওয়ার কথা ছিল, অর্থাৎ বিরোধী শূন্য মমতা ব্যানার্জির রাজনীতির কৌশলটাই হচ্ছে তার সবচেয়ে বড় সমালোচকদের ইনক্লুশন করে দাবিয়ে নিয়ে মেরে ফেলো। ঠিক আছে, এইটা কিন্তু তার সফলতম পলিটিক্যাল গেম। তা না হলে দেখুন তৃণমূল নেত্রী হয়েছে, অজেয় তৃণমূল নেত্রী, কারণ ঠিক ওই সময়ে চরম বাংমি নেতা সোমেন মিত্র থেকে শুরু করে সুব্রত বাবু, কোথায় নেওয়া হলো? সোমেন বাবু থাকতে পারেননি, চলে গেছেন, কিন্তু তারপরে কি আর তার সেই জায়গাটা ফিরে পাওয়ার ছিল? পাননি, আজীবন তিনি আর পাননি ফিরে, অথচ না গেলে উনি পেতেন। ঠিক একইভাবে নির্বেদ বাবু, ঠিক একইভাবে সুব্রত বাবু কি মমতার নেতৃত্বে একটা পঞ্চায়েত মন্ত্রী হিসাবে থাকার উচিত কথা ছিল? চরম ছাত্র রাজনীতিটা করেছেন, মমতার থেকে রাজনীতিটা ভালো বুঝতেন, জনদরদি, তার একটা ক্লাস অফ পলিটিক্স ছিল। ঠিক কি হলো? পঞ্চায়েত মন্ত্রী থেকেই, মমতার ক্যাবিনেট থেকেই বিদায় নিলেন। এই যে ইনক্লুশন করতে পারা, যেই মমতার সর্বোচ্চ বিরোধী চোখে চোখ রেখে লড়াই দিয়েছেন এই দিলীপ বাবু, এবং শুভেন্দুকে দিয়ে মমতাকে হারিয়ে দিয়ে ইতিহাসের নাম করে নিয়েছে যে হেরে যাওয়ার থেকেও মুখ্যমন্ত্রীকে হেরে যাওয়ার বিষ খেয়ে তাকে মুখ্যমন্ত্রী পদ নিতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি মমতার পায়ে নিজের মাথা নত করেন, যদি করেন, তাহলে তো মমতার নৈতিক জয়, পলিটিক্যাল জয়। দিলীপবাবুর কি হবে? দিলীপবাবুর তো এমনিও 2021-এর পর থেকে পশ্চিমবঙ্গের বিজেপি রাজনীতিতে তার কোথাও কোনো জায়গা নেই। কখনো কখনো তাকে রাজ্য সর্বভারতীয় সহসভাপতির মতন একটা আনকরা পোস্ট দিয়ে তাকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, শুনেছিলাম রাজ্যপাল করে তাকে পাঠানোর কথা চলছিল, শুনেছিলাম আগের পোস্টে তিনি আন্দামান নিকোবরে আরএসএস এর দায়িত্ব নিয়ে তাকে পাঠানোর চেষ্টা চলছিল। এসব চলছিল মানে তাকে একটা ঠিক ওই যে ঠিক যেমন ভারতরত্ন দিয়ে মানে কি আদবানিকে সরিয়ে দেওয়ার একটা অটল করেছে, আপনার মোদি করেছে, মোদির আগে অটলকে করা হয়েছে, বুয়া করেছে কাশিরামজিকে। এগুলো পলিটিক্যালি আপনাকে বানপোস্তে পাঠিয়ে দেওয়া। এই বানপোস্তে পাঠিয়ে দেওয়ার পর চর্চাটা তো 21-এর পর থেকে ইয়েকে নিয়ে, দিলীপকে নিয়ে হচ্ছিল, এটা স্থায়ী বানপোস্তে চলে যাবে মমতার দলে ভিড়লে। বেশ, জনিত আমার শেষ দিকে এবার যেটা আপনাকে জিজ্ঞেস করবো, তৃণমূলের ভোট 2026-এ আপনি একজন অধ্যাপকের সঙ্গে, একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার যা বিশ্লেষণ, আপনি যে সব কিছু ক্ষেত্রে দর্শকদের আপনারা তুলে ধরলেন, যে তথ্য তুলে ধরলেন, কি মনে হয় ঝন্টুদা 2026-এ তৃণমূলের আসন সংখ্যা কি হতে পারে? দেখুন, যা অবস্থা, বিরোধীরা কিন্তু মানে প্রধান বিরোধী বিজেপি কিন্তু ছত্র খান। আমরা এটা নিয়ে তো আমাদের এখন বিভিন্ন স্তরের ইয়েগুলো চলছে, ওই মানে সার্ভেগুলো। দেখুন, সার্ভে তৃণমূলের বিরুদ্ধে এক কাঠা যদি বিজেপিকে প্রধান বিরোধী দলকে দাঁড়াতে হয়, শুধুমাত্র আমি যেটা বারবার এখানে আপনাদের বলি, দেখুন আমার কাছে ডেটা ওয়াইজ একটা ছোট করেছি আমরা, একটু 1 মিনিট, সেই কাজটা আমরা কিন্তু বারবার তোলার চেষ্টা করছি। যে কাজটা হচ্ছে যে এই মুহূর্তে 80,000-এর কাছাকাছি আমাদের বুথ। বেশ, এই মুহূর্তে যদি ভোট হয়, বিজেপি কি প্রত্যেকটা বুথে একজন সক্রিয় এজেন্ট দিতে পারবে? এটাই সবথেকে বড় প্রশ্ন, সংগঠনটা। দ্বিতীয় হচ্ছে, বিজেপি কি কেন্দ্রীয় তদন্তকে সাজানো ডালি আর আদালতের বিভিন্ন রায়কে শক্তি উৎস করে নিয়ে রাজনীতিকে তৃণমূলের প্রতিপক্ষ হবে, নাকি এর পাশাপাশি গ্রাসরুট লেভেলের সাধারণ মানুষের কাছে বিকল্প হবে? অর্থাৎ রাজ্যের বিজেপির নেতারা কেন্দ্রীয় হেডস্যারদের আশা নেওয়ার উপরে অ্যাক্টিভ প্যাসিভ হন, ছেঁড়া ছাতায় গা ঢেকে
ছেঁড়া ছাতায় রৌদ্রু বা বৃষ্টিতে নিজেদের গা ঢেকে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করলে কিন্তু 26-এর নির্বাচনে তাদের হতশ্রী দশাটা আবার রিপিটেড হবে। এবার যাত্রাটা আরো ভয়ানক হতে পারে। মাথায় রাখতে হবে, মানুষ একটা জায়গায় ভরসা করার পরে যদি ভরসাটা বেশ বিমুখ হয় না, বেশ সেই জায়গায় মানুষ আর ফিরতে চায় না। বেশ বেশ জটিদা, অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বললাম এবং আমাদের এই সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। আগামী দিনে আবার কিন্তু আপনাদের স্টুডিওতে চাই। আপনারা শুনলেন, আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করলাম বিশেষ করে কসবা কাণ্ড নিয়ে। কিন্তু এই মুহূর্তে কসবা ল কলেজ খুলেছে, আমরা যখন প্রোগ্রামে শ্যুট করছি আজ থেকে খুলেছে। সেখানকার অভিভাবক, যেখানে যারা পড়াশুনো করেন, যে সমস্ত মেয়েরা পড়াশুনো করে, ছাত্রীরা পড়াশুনো করে, তাদের অভিভাবকদের চোখে মুখে আতঙ্ক এই ঘটনার পর। এবং কসবা নিয়ে কিন্তু বিস্ফোরক তথ্য আমাদের আজকের অতিথি অধ্যাপক ঝন্টু বড়াই আপনাদের সামনে তুলে ধরলেন। এর সাথে তৃণমূলের বিরুদ্ধে মহাজোট হচ্ছে, হবে, আপনারা কি ভাবছেন জানাবেন। এবং অবশ্যই তার সঙ্গে কতটা আসন কমতে পারে তৃণমূলের, নাকি বাড়বে, না কি হতে যাচ্ছে, কত ভোট সুইং হলে কি হতে যাচ্ছে, সেটাও তুলে ধরলাম। এইরকমভাবেই আমাদের পর্ব চলতে থাকবে। বিভিন্ন অতিথিরা আসবেন এবং তাদের বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব দেখবার জন্য ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।